নমস্কার, দেখছেন চ্যানেল 10। আপনার সঙ্গে আমি সন্ধিকা। আমাদের বিশেষ অনুষ্ঠান রায়রত্ন সুকুমার নিয়ে আপনার সঙ্গে আজ আমি রয়েছি। যারা অতিথিরা রয়েছেন আজকের এই বিশেষ দিনে তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। খুব পরিচিত মুখ, তাও আরেকবার আলাপ করিয়ে দিচ্ছি। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রয়েছেন আমার ঠিক বাঁদিকে, তারপরে রয়েছেন শেখর বসু, এবং তার পাশে রয়েছেন মহুল ব্যান্ডের তরফ থেকে শাওলি এবং রাহুল রয়েছে আমাদের সঙ্গে। আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি চ্যানেল 10-এ। কিন্তু যাকে নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান, তার সম্বন্ধে আগে কয়েকটা কথা বলে নেওয়াটা ভালো, যদিও বলার দরকার নেই। তাও ভাবতে পারেন কি, শক্তিশালীর গায়ে যখন লক্ষণ অজ্ঞান হয়ে গেলেন তখন রাবণ তার পকেট কাটতে গিয়েছিলেন। যদি ভাবতে না পারেন বা যদি মনে না থাকে, তাহলে চট করে সুকুমার রায় লক্ষণের শক্তিশালীটা পড়ে ফেলুন আরেকবার, দেখবেন ভাবতে খুব একটা অসুবিধা হবে না। বরং ভাবতে থাকবেন কি করে এই মানুষটা এত বছর আগে এমন একটা কনসেপ্ট ভাবতে পেরেছিলেন। কোনোভাবেই কিন্তু আজকের অনুষ্ঠানের শেষে বা অনুষ্ঠান চলাকালীন আমরা এটা নিয়ে আলোচনা করব না যে এখনকার জেনারেশন, এখনকার ছেলেমেয়েরা কেন সুকুমার রায় পড়ে না বা কেন শুধু সিলেবাসে যেটা আছে সেটাই পড়ে। কোনোভাবে ওই মরাল অফ দ্য স্টোরি খুঁজবো না। আমরা শুধু ছোটোবেলায় যেগুলো আমরা পড়ে আমরা বড় হয়েছি, যেগুলো এখনও মনে পড়ে, যেগুলো এখনও খুব প্রাসঙ্গিক, সেই দিকগুলো নিয়ে আলোচনা করব, সেই দিনগুলোতে আবার ফিরে যাওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে শীর্ষেন্দুদা, জানতে চাইবো আপনার কাছে সুকুমার রায় আজও ঠিক কীভাবে প্রাসঙ্গিক? আমার কাছে তো বেশি বয়সী সুকুমার রায় প্রাসঙ্গিক হয়েছেন, তার কারণ আমার যে ছেলেবেলাটা ছিল, আমি তো মফস্বলে থাকতাম, কখনো আসামে, কখনো বিহারে, কখনো উত্তরবঙ্গে। যেসব জায়গায় আমি থাকতাম বা ছিলাম সেই সব জায়গায় বই অত সহজলভ্য ছিল না, আর ইচ্ছে মতোই বই পড়তে পারবো সেরকম গ্রন্থাগার বা লাইব্রেরি ওরকম সুলভ ছিল না। যে কারণে আমাকে অনেক বই একটু বড় হয়ে পড়তে হয়েছে। ওই ছেলেবেলায় ধরো সুকুমার রায়ের আবোল তাবোল আমি আমার বাল্যকালে হাতে পাইনি। এমনকি সন্দেশ পত্রিকাটাও আমাদের কাছে পৌঁছতো না। ফলে এসব লেখা পড়ার জন্য আমাকে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে, এবং আবোল তাবোল আমি বেশ পরিণত বয়সেই পড়েছি। তাতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমাদের ভেতরে তো একটা চির শিশু থাকেই, সে কখনো বুড়ো হয় না। এই যে শিশুটি থাকে, সে ওই সুকুমার রায়কে তার 7 বছর, 8 বছর, 10 বছর বয়সে যেরকম উপভোগ করত, 30 বছর বয়সেও সে একই রকম উপভোগ করেছে বলে আমার ধারণা। কাজে কোনো অসুবিধা হয়নি। একটু দেরিতে আমি ওর কাছে পৌঁছেছি, এটা বলতে পারো, বা উনি আমার কাছে পৌঁছতে পারেননি, আমাকে পৌঁছতে হয়েছে একটু দেরিতে। তাতে কোনো অসুবিধা হয়নি, বরং আমার মনে হয় একটু বড় বয়সে সুকুমার রায় পড়েছিলাম বলে তার মজাটা আরও বেশি তোমার বিস্তারিতভাবে আমাকে অনেকটাই প্রভাবিত করতে পেরেছে। শেখরদা, আপনার কাছে কিভাবে প্রাসঙ্গিক এখনো সুকুমার রায়? সব দিক থেকেই প্রাসঙ্গিক। আমার মানে আমি এদিক থেকে ভাগ্যবান যে আমি খুব ছেলেবেলাতেই সুকুমার রায় পেয়ে গিয়েছিলাম, খুবই অল্প বয়সে। আবোল তাবোল, পাগলা দাশু এবং অন্যান্য সমস্ত লেখাপত্র, আর ছড়াগুলো এবং ছড়া এবং কবিতার এমনই মজা যে আমরা প্রত্যেকেই মুখস্থ করতাম তখন, এবং বলতে ভালো লাগতো, শুনতে ভালো লাগতো। আমাদের মধ্যে আরও 5 জন ছিল একসঙ্গে, তারা হয়তো একটা লাইন একজন বললো আর একটা লাইন আরেকজন বললো, এইভাবে। এবং পরবর্তীকালে যেটা শীর্ষেন্দুদাও বললেন যে একটু বেশি বয়সে সুকুমার রায় আসলে আমার বারবার মনে হয় এমন একজন লেখক, এমন একজন কবি, এমন একজন ছড়াকার, এমন একজন ইলাস্ট্রেটর, একজন বিস্ময়কর পুরুষ। এবং এর লেখা, ধরুন মারা গেছেন সুকুমার রায় মাত্র 36 বছর বয়সে, এবং সবচেয়ে দুঃখের ব্যাপার, যিনি মৃত্যুর আগে ওর একটা বইও ছাপা হয়নি, এবং শেষের দিকে 2 বছর কালাজ্বরে ভুগেছিলেন। এবং সেই সময় আবোল তাবোলের ছবিগুলো আঁকা, ছড়াগুলো লেখা, লেআউট যাকে কমপ্লিট ডিজাইন, সমস্ত কিছু করে যাওয়া, কিন্তু উনি শেষ রক্ষা করতে পারেন, মানে ছবিটা বইটা প্রকাশিত অবস্থায় দেখে যেতে পারেননি। তো সেই বই, তার আবেদন, মানে আমার মনে হয়, আমার কেন সবারই মনে হবে যে সব বয়সের মানুষের কাছে, বাচ্চারা যেমন উপভোগ করে, বড়রা ঠিক একইভাবে উপভোগ করে। ননসেন্স, উদ্ভট, হাস্যরস,
তারপর অসম্ভব, খেয়াল রস, যেটা সুকুমার রায় বলেছিলেন ওই আবোল তাবোলের ভূমিকাতে। এই হচ্ছে আমাদের বিদেশে একটা ছিল, অনেকে সমালোচকদের মধ্যে আছেন যারা ওই এডওয়ার্ড লিয়ার, তারপর লুইস ক্যারল, তার কথা বলেন, তাদের যে লিটারারি ননসেন্স তার নাকি অনেকখানি ছায়া পড়েছে সুকুমার রায়ের উপর, কিন্তু এটা আমি মানি না। তার কারণ সুকুমার রায়ের যে পরিমণ্ডল, তার যে ভাষা, তার যে চিত্রকল্প, তার যে খেয়াল রস, তার সঙ্গে বাঙালি সমাজ ভীষণভাবে মিশে আছে। আমাদের প্রতিদিনের জীবন, আমাদের অসঙ্গতি, আমাদের উদ্ভট নানা রকম ব্যাপার স্যাপার, সমস্ত কিছু। তার ফলে হচ্ছে সুকুমার রায় আদ্যপান্ত প্রাসঙ্গিক। সেদিনও ছিলেন, মারা যাওয়ার পর 90 বছর বয়স হয়ে গেছে, 90 বছর কেটে গেছে, এখনও সমান প্রাসঙ্গিক। এবং আমার মনে হয় সুকুমার রায়কে আমরা সেভাবে চর্চা করিনি, করলে আমাদের লাভ হতো। পাঠক হিসেবে, লেখক হিসেবে আমাদের নিশ্চয়ই খুব লাভ হতো। এবং অবশ্যই তার যে প্রবন্ধ এবং ছোট ছোট লেখা ছিল বিভিন্ন বিষয় নিয়ে, বিজ্ঞান থেকে শুরু করে সৌরমণ্ডল, জীবজন্তু নিয়ে, সেগুলোও বোধহয় আমরা খুব অনেকটাই পিছিয়ে, মানে আমরা পিছিয়ে রয়েছি কারণ সেগুলোতে পৌঁছতে পারিনি। যেমন জীবনী, যেমন লিভিংস্টোন, হ্যাঁ, আর্কিমিডিস, সক্রেটিস, রাইট, তারপর ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এদের জীবনীগুলো অন্যভাবে লেখা আর কি, এবং নানা বিষয়, ভূমিকম্প, চীনের প্রাচীর, পিরামিড, নানা বিষয় নিয়ে তিনি লিখেছেন। এবং একটা জিনিসকে যে কতখানি ইন্টারেস্টিং করা যায় তার নানান রকম প্রমাণ আছে তার লেখার মধ্যে, বিস্ময়কর। একটু মানে মহুলের কাছে আসি এবার। আবৃত্তির ব্যান্ড, তাতে তো তোমরা এমনিতেই ডিফারেন্ট, কিন্তু তোমাদের কাজের একটা বেশ আছে, কাঁদো কাঁদো বেচারা, থপ 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 পায়ে সে নাচতো যে আয়েসে, গাল ভরা ছিল তার কুর্তি, গাইতো সে সারাদিন সারেগামা টিম টিম, আল্লাদি গদ গদ মূর্তি। এই যে এইভাবে চলছে কবিতাগুলো। তো যেটা হয় আর কি, মানে দেখো একটা চলন, একটা সুন্দর একটা, এবং প্রত্যেকটা স্ট্যান্ডার মধ্যে একটা একটা করে ছবি উঠে আসছে। শ্যামাদাস মামা তার আফিংয়ে থানাদার, এবং ঠিক করে এক্সপ্লোর করতে পারিনি। কি মনে হয় শেখারদা আপনার? না না, এক্সপ্লোর তো একেবারেই করা যায়নি। মানে সুকুমার রায় ওই বিস্ময় পুরুষ। মানে সুকুমার রায় যে রবীন্দ্রনাথ, সুকুমার রায় মারা যাওয়ার বছর 12 বাদে সুকুমার রায়ের পাগলা দাশু বেরিয়েছিল। সেই পাগলা দাশুর ভূমিকায় রবীন্দ্রনাথ লিখেছিলেন যে এরকম অভাবনীয় অসংলগ্নতা আর কোথাও দেখা যায়নি। এবং তার হাস্যরসিক আরও কেউ কেউ আছেন, কিন্তু তার সমশ্রেণীর লেখক আর একজনও নেই, ইউনিক। মানে সুকুমার রায়, মানে প্রতিটি লেখা যতবার পড়ি ততবারই একটা নতুন নতুন মাত্রা বেরিয়ে আসে। ভালো লেখার এটা একটা লক্ষণ, যতবার পড়া যায় ততবার নতুন নতুন মাত্রা পাওয়া যায়। আর এই ছবিগুলো তার উদ্ভট রসের গল্প, কিন্তু প্রত্যেকটির মধ্যে একটা সুন্দর গল্প আছে। যেমন ধরো সৎপাত্র, একটু শোনান না দেখি কতটা কি মনে আছে। অল্প অল্প কিছু মনে আছে, কেউ অনেক কবিতাই অল্প অল্প মনে আছে, সবারই মনে আছে। দারুণ সুন্দর, মানে যে ননসেন্স, কিন্তু তার মধ্যে যে বাঙালিয়ানা কতখানি এসছে তার একটা প্রমাণ হচ্ছে সৎপাত্র। যেমন এই পাত্র খোঁজা পুরনো আমলে, এবং পাত্র খোঁজা হলে একজন হিতৈষী সেজে ভাঙচি দিত, সেই ভাঙচি দেওয়ার ব্যাপারটা এখানে এর মধ্যে চমৎকারভাবে আছে। যেমন যে ভাঙচি দিচ্ছে, যে হিতৈষী সাজা লোকটা, শেষে বললাম শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন, বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়, 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। অধ্যবসায়ের এইরকম চমৎকার দৃষ্টান্ত, 19 বার ম্যাট্রিকে ঘায়েল হয়ে তারপর থামলো, পাশ করে কিন্তু থামলো। তো এই ব্যাপার শেষকালে পাতৃপক্ষ কি করেছিল আমরা তো অনুমান করতেই পারি। সে আবার মানে উচ্চ বংশ, কংসের বংশধর, রাজার বংশধর। কিন্তু আবার এও আছে,
শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় হয় গঙ্গারামে। মানে দুরকম আরো একটা জিনিস হচ্ছে এই যে পরিচিতি আছে। চলতি কথা, এমনি তো বক এবং কচ্ছপ, বক কচ্ছপ নানা ধরনের হাতি মিয়ে অনেক কিছু মিলিয়েছেন, আর টুকরো টুকরো প্রতিদিনের ব্যবহার করা শব্দগুলো চমৎকারভাবে ব্যবহার করেছেন। আর কতগুলো শব্দ আছে যেগুলো খুব ভারী ভারী, তার প্রয়োগ হচ্ছে অসামান্য। যেমন ধরো আমার এই মুহূর্তে মনে পড়ছে হিজিবিজ বীজ, তার একটা গল্প শুনিয়েছিল, এই হজবরলতে আছে, যে একটা লোকের মাথার ব্যারাম ছিল, সে সমস্ত সব কিছুর নামকরণ করত। সে জুতোর নাম দিয়েছিল অবিমৃষ্যকারিতা, ছাতার নাম দিয়েছিল প্রত্যুৎপন্ন মতিত্ব, আর গাড়ুর নাম দিয়েছিল পরম কল্যাণ বরেশু, আর যেই তার বাড়ির নাম দিয়েছে কিংকর্তব্য বিমূঢ়, অমনি ভূমিকম্পে হুড়মুড় করে বাড়িটা পেয়ে। আসলে এই ভারী ভারী শব্দ, তার অ্যাপ্লিকেশন, এবং এই এক বিস্ময়কর মানুষ। এবং আমাদের এখানে সুকুমার রায়ের চর্চা সত্যি সে অর্থে হয়নি, এটা বিস্ময়কর। ওই যে ফ্যান্টাসি, তার যে খেয়াল রস, একটা জিনিসকে কতভাবে কত আকর্ষণীয় করে তোলা যায়, যেমন তিব্বত যাওয়ার সোজা রাস্তা। হ্যাঁ, এই প্রতিদিনের জীবন থেকে ওই এগুলো তো ভাবা, এগুলো তো মানে প্রবাদ হয়ে গেছে। চার বসলো, হাতে রইল পেন্সিল, ছিল রুমাল, হয়ে গেল ওটা বেড়াল। কেউ সেই বুড়ো যে বয়স কখনোই বাড়তে দেয় না, 40 হয়ে গেলে তারপর আমরা আর 41-42 করি না, 38, 39, 10 পর্যন্ত নামে, তারপর আবার বাড়ি। বুড়ো বলছি যে আমার বয়স কতবার উঠলো, কতবার নামলো, এই যে ননসেন্স। দাড়ি রাখে না বলে ঝগড়া, এবং সেটা মশলা খেয়ে আবার মিটে যাচ্ছে। মানে সেটা যদি কেউ কানেক্ট করতে চায়, তাহলে তখনকার যে ব্রাহ্ম সমাজের যে একটা ছিল, একটা নিয়ম নিষ্ঠা ছিল যে দাড়ি রাখতে হবে বা কিছু কিছু নিয়ম পালন করতে হবে, যদি সেটা ভাবা যায় সেটা, আবার যদি সেটা না ভাবি তাহলে অন্য কিছুও হতে পারে। আর প্রতিভাবান মানে প্রত্যেকটি দিকে, মানে শুধু ছড়া কবিতা, এত বিস্ময়কর ছড়া কবিতা লিখেছেন, গল্প, নাটক, এই লক্ষণ শক্তিশীল, ঝালাপালা, তারপর চলচ্চিত্র চঞ্চল, অবাক জলপান, তারপর বিভিন্ন গল্প, তারপর ধাঁধা, ঠকানো প্রশ্ন যাকে বলে ধাঁধা। সেই আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, সেটা চর্চা একেবারেই বাংলা সাহিত্যে হয়নি। একটা গল্প লিখেছিলেন, ভুল গল্প, মানে খুব আকর্ষণীয় ভঙ্গিতে একটা গল্প বলে শুনিয়েছেন, এবং পড়তে গেলে না থামা যায় না, এত চমৎকার। কিন্তু তার মধ্যে অনেকগুলো অসঙ্গতি আছে, এবং গল্পের শেষে প্রায় তার একটা ফিরিস্তি দিয়েছেন যে গল্পের মধ্যে কি কি অসঙ্গতি আছে। এই যে নানা দিকে তার, আর ইলাস্ট্রেশন, ছবি আঁকা তো বিস্ময়কর, একটা প্রতিভাবানে কল্পনা করা যায় না। এবং এই 36 বছর বয়স, শিশুদাও যেটা বলছেন, এবং আমাদের প্রত্যেকের কাছে এটা একটা বিস্ময় যে মাত্র 36 বছর বয়স, এবং শেষের দিকে 2-2.5 বছর কালাজ্বরে ভুগেছেন। এবং আরও একটা দুঃখের ব্যাপার, এটা খুব মনে হয় যে কালাজ্বরের ওষুধ বার হলো তিনি মারা যাওয়ার পরের বছর। এটা সত্যি ইররিপেয়ারেবল লস। যদি ওষুধটা 1 বছর আগে বার হতো, যদি বেঁচে যেতেন, এবং এই মানুষটা যদি 50 বছর আরো বেঁচে থাকতেন, বাংলা সাহিত্যকে কি দিতেন তুলনা কল্পনা করা যায়। মানে এই ক্ষেত্রে বোধহয় মানে বাইরনের একটা লাইন কোট করা যায়, মানে দোজ হুম গড লাভ ডাই ইয়াং। না, হ্যাঁ, সেটা ঠিক আছে, তাছাড়া বোধহয় আর কিছু বলার নেই। সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে একটা বিস্ময়কর প্রতিভা এবং নানা দিকে বহুমুখী, ভাবা যায় না। মহুল, একটু যদি এবার শুনি, মানে মহুল বলছি তার কারণ তোমাদের দুজনের একটা কম্বাইন্ড পারফরম্যান্স এবার একটু শুনবো। আমরা একটু এবার খাওয়া দাওয়া নিয়ে একটু কিছু হয়ে যায়, সদ্য মাত্র পুজো গেল, অনেক খাওয়া দাওয়ার পর্ব গেল, দেখো আবার কাঁচকলা সেদ্ধ না খেয়ে একটা ছবি আমরা দেখানোর চেষ্টা করব, কিন্তু সেটার থেকে বোধহয় বড় শ্রদ্ধার্ঘ্য সত্যি হয় না। এটাই সেই ডকুমেন্টারির কয়েকটা ক্লিপিং। গরুর চক্ষে জল, এটা গরু কাঁদিতে কেন কাঁদিতেছে? উই গো ডাউন, উই অর্থে যাকে বলে উই পোকা, গো ডাউন অর্থে গুদমখানা, অর্থাৎ গুদমে উই ধরে আর কিচ্ছু রাখলে না, তাই না দেখে আই গো আপ, অর্থাৎ গরু কেবলই কাঁদিতেছে।